দেশে কাজের অভাবে মেধা পাচার হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। উদ্যোক্তা হতে চাইলে সর্বোচ্চ সহায়তার আশ্বাস। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনে ফের পরীক্ষা জানালেন শিক্ষামন্ত্রী। আন্দোলনকারীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান। শেখ হাসিনা ফিরতে চাইলে ভারতের সাথে আলোচনা করে ব্যবস্থা। সরকার চায় দ্রুত তার বিচার, জানালেন তথ্য উপদেষ্টা। বন্যার পানি কমার পর ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। 7 জেলায় 56 জনের মৃত্যু। সার্বিক সহায়তা দেওয়া সহ পুনর্বাসনের সিদ্ধান্ত সরকারের। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে কাজের সুযোগ কম থাকায় মেধা পাচার হচ্ছে। যারা উদ্যোক্তা হয়েছেন বা হবেন, সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য জামানত ছাড়াই 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত তহবিল পাওয়া যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে যুব সমাজের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা এবং উদ্যোক্তার সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার লক্ষ্যে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের মতামত ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে নানা বিষয়ে জানতে চান। শিক্ষার্থীদের প্রশ্ন ছিল, ব্যবসা বাণিজ্য শুরু করতে গেলে ব্যাংক লোনের প্রয়োজন হয় এবং ব্যাংকে জামানত হিসেবে জমি বা অন্যান্য সম্পদ বন্ধক রাখতে হয়। সেক্ষেত্রে নতুন উদ্যোক্তারা কিভাবে সুবিধা পেতে পারে, এমন প্রশ্নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। আমরা আইসিটি ডিপার্টমেন্ট থেকে যেটা এই যে ফান্ডটা একটা রাখা হয়েছে, আপনি অলরেডি একটা বক্তব্য শুনেছেন যে 5 কোটি টাকার মতন টোটাল বাজেট রাখা হয়েছে এবং আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। এবং একই সাথে আমরা যেটা চিন্তা করেছি বা বলা যায় ডিসিশন নিয়েছি আমরা, যে আপনার মতন এরকম যদি উদ্যোক্তা থাকে যাকে একদম আপনি একদম ফ্রেশ স্টার্টআপ আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটারাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এর ভিতর দিয়ে যেতে না হয়, আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে না, একদম নিউট্রাল একটা কমিটি করা হয়েছে। এখানে মন্ত্রী সাহেবও নাই, এখানে অ্যাডভাইজার সাহেবও নাই, একদম পিওর একটা কমিটি করা হয়েছে। তারা আপনারা দেখবে, দেখে ডিসিশন নিয়ে আপনাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। ব্যবসা করতে গেলে প্রথমে অনেক জিনিস ক্লিক করে না, একটু সময় হয়তো লাগে, কিন্তু যদি ওটার পসিবিলিটি থাকে অবশ্যই সেটাকে আবার সেকেন্ড টাইম আবার ফাইন্যান্স করা হবে ইনশাল্লাহ। বিদেশে মেধা পাচার হয়ে যাচ্ছে, তাদের ধরে রাখতে সরকার কি উদ্যোগ নিচ্ছে? শিক্ষার্থীদের এমন প্রশ্নেরও উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। যারা চলে যাচ্ছে বাইরে, আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। তরুণদেরকে নিজের জীবনে পার করে আসা চ্যালেঞ্জগুলো স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের স্বার্থে উদ্যোক্তাদের প্রয়োজন। তরুণ উদ্যোক্তাদের যে কোনো কাজে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন তিনি। এগিয়ে যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলিয়েশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই মুহূর্তে আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ।
অনুষ্ঠান শেষে সরকারের অনুদানপ্রাপ্ত 6টি নির্বাচিত স্টার্টআপের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ইউথ স্টার্টআপ মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় সড়ক অবরোধ করে বিভিন্ন দাবি জানান তারা। রাজধানীর সায়েন্স ক্লাব ও উত্তরায় বিক্ষোভের পর শিক্ষা বোর্ডও ঘেরাও করেন শিক্ষার্থীরা। এদিকে সংসদ ভবনের প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠক করছেন শিক্ষামন্ত্রী। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। মঙ্গলবার সকাল 11টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়ার কারণে সোমবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অনেক পরীক্ষার্থী অংশ নিতে পারেননি বলে অভিযোগ তাদের। তাই ওই দিনের পরীক্ষা পুনরায় নেয়ার পাশাপাশি প্রশ্নপত্র পুনর্বিবেচনার দাবি জানান তারা। দাবি না মানলে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা। দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার আহ্বানও তাদের। আমি অলরেডি 3 দিন ভিজা পরীক্ষা দিতেছি, ফুল ভিজা। আমি বেঞ্চে বসে লেখছি। অনেক ছাত্র ছিল ওখানে, তারপর দিয়ে কারেন্ট চলে যেতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন কালকে একটা ভিডিও ভাইরাল হলো, শিক্ষামন্ত্রী আমাদের মতো ছাত্রদেরকে পোল্ট্রি বলতেছে, এটা শিক্ষামন্ত্রীকে রাইট কে দিয়েছে। আমরা চাচ্ছি যে শিক্ষামন্ত্রী হয়তো কিছু একটা সিদ্ধান্ত দিক, নয়তো উনি পদত্যাগ করুক। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণ অবস্থান করে সড়ক ছেড়ে দেন তারা। আমরা ভালোভাবে পরীক্ষা দিব, আমরা ভালো রেজাল্ট করবো, মা বাবার স্বপ্ন পূরণ করবো। সেই জায়গায় আমরা কি করতেছি, রাস্তায় আমার এই পোস্টার নিয়ে নামা লাগতেছে। কেন আমার এই পরিস্থিতি কেন হলো, এটা উত্তর আমি দিব না, এটার উত্তর দিবে আমাদের শিক্ষামন্ত্রী। এরকম একটা মন্ত্রী যে বুঝেই না কিছু, যে ছাত্রদের উপর উল্টা পাল্টা চাপাই দিবে, ছাত্ররা কি করবে, আত্মহত্যা করবে বলেন? এটাকে আত্মহত্যা করে মরে গেলে উনার শান্তি হবে? উনি কিছু পাবে? পরে রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা বোর্ডের গেট ধরে ধাক্কাধাক্কিও করেন তারা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিয়া, শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে সবশেষ তথ্য জানাবেন আমাদের। ধন্যবাদ জেবা। আপনি জানেন যে আজকে সকাল থেকে শিক্ষার্থীরা যে আন্দোলন, রাজধানী সহ বিভিন্ন পয়েন্টে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে এসছে। এখন তারা এসে অবস্থান করছে সংসদ ভবন এলাকায়, এবং তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ তারা 3টি জোরালো দাবি করেছেন। সেই দাবিতে আজকে তারা অবস্থান করছেন এবং তারা সে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং সে দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। আমি যদি একটু যেবা আপনার মাধ্যমে দর্শকদের শোনাতে চাই সেই দাবিগুলো, শিক্ষার্থী যে 3টা দাবি দিয়েছে সেই দাবিগুলো আমি একটু আপনার দর্শক। আচ্ছা, আমরা দাবিগুলো আমাদের এক দফা এক দাবি এটাই জানাতে যাচ্ছি। এক দফা এক দাবি, মিলন স্যারকে 7টার মধ্যে পদত্যাগ করতে হবে, এবং সে যে অসংগতিপূর্ণ কথাবার্তা বলেছে এবং আমাদের কাছে প্রমাণ আছে, কল রেকর্ডিং আছে, আমরা নাকি ফার্মের মুরগি, এইসব অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। এই আমাদের প্রথম দাবি এটাই। দ্বিতীয় দাবি কোনটা আপনাদের? আচ্ছা, দ্বিতীয় দাবি যারা 20,000 শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি এবং যারা অংশগ্রহণ করেছে কিন্তু একটি অস্বস্তিকর পরিবেশে, সবার পরীক্ষায় পুনরায় গ্রহণ করতে হবে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে দাবিগুলো, সেই দাবি এবং তাদের 3 নম্বর দাবি, সেটা যে আগামীকাল তাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটি তারা স্থগিত চাচ্ছেন এবং পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য তারা বলছেন। এবং তাদের যে 3টা দাবি, আজকে সন্ধ্যা 7টার মধ্যে এই 3টা দাবি না মানলে তারা আরো কঠোর আন্দোলনে যাবেন, এবং তারা সংসদ ভবনের এলাকায় এসে অবস্থান দিয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলন চলমান, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। ধন্যবাদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়। বরিশালের শিক্ষা বোর্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সকাল 11টার দিকে নগরীর বিভিন্ন কলেজের সামনে থেকে বের হয় তাদের বিক্ষোভ মিছিল। একই কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের শিক্ষার্থীরাও। দুপুরে মহানগরীর 16 শহর শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ হয়। এ সময় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়েছে ময়মনসিংহে। নগরীর টাউন হল মোড়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। এদিকে
বগুড়ার সাতমাথায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরীক্ষার্থী সহ অভিভাবকরাও। এতে বিভিন্ন রুটের যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী কর্মজীবী মানুষ। 5 দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে ফরিদপুরে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বন্যার বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বানও জানান তিনি। মন্ত্রী বলেন, সারা দেশের সার্বিক পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের মতামত বিশ্লেষণ করেই পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের ভুলের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও সংসদকে আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আমি দুঃখিত। মঙ্গলবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে এইচএসসির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং বিজ্ঞানের অন্যতম প্রধান বিষয় পদার্থবিজ্ঞানের পরীক্ষার আগে শিক্ষার্থীদের আন্দোলনের পরও কেন তা 2-1 দিন পেছানো হলো না জানতে চান সংসদ সদস্য রুমিন ফারহানা। মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। জবাবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সারা দেশের সার্বিক পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের মতামত বিশ্লেষণ করেই পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের ভুলের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও সংসদকে জানান শিক্ষামন্ত্রী। ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7 এই 2টি প্রশ্ন ভুল হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 4 মাস। কোশ্চেন মডারেটর আগের কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব, সেটা আমরা বলেছি। এবং পরীক্ষা যথাযথ হচ্ছে কিনা সেইভাবে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সকলকে প্রস্তুত রেখেছিলাম। শিক্ষামন্ত্রী আরও জানান, সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষায় প্রায় 2700টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। চট্টগ্রামে বন্যার কারণে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি সহ পুরো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আগে স্থগিত করা হয়েছিল। চলমান পরিস্থিতির উপর সরকার সার্বক্ষণিক মনিটরিং করছিল এবং 64 জেলার এসপি, 8টি বিভাগীয় কমিশনার, প্রতিটি বোর্ডের চেয়ারম্যান ও ইউএনএদের সঙ্গে কথা বলেই পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। যে চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো তখন আমরা একে একে প্রথম রাঙ্গামাটি, বান্দরবন, পরে আমরা খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরা বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিংয়ের সময় আমরা 64 জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান আমরা ব্রডকাস্টিংয়ের জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টির পানি কোথায় কোথায় ছিল সেগুলো আমরা সকলেই লক্ষ্য করেছি। কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে মাননীয় স্পিকার, সেই জন্য আমরা সবসময় মনিটরিং করি। সোমবার পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠে পানি জমে গেলে তাৎক্ষণিকভাবে মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ ও ডিসিদের সহায়তায় পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রের 5তলা ভবনে পরীক্ষা নেওয়া হয় বলেও জানান শিক্ষামন্ত্রী। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বন্যার পানি না কমা পর্যন্ত এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, বন্যার কারণে কয়েকদিন পরীক্ষা পিছিয়ে দিলে কোনো ক্ষতি নেই। চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা ও সাতকানিয়াতে ত্রাণ বিতরণ করে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বন্যা কবলিত এলাকায় মানুষ চরম দুর্ভোগে আছে। এ সময় পরীক্ষা নিলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। বন্যা কবলিত এলাকায় ঘরবাড়ি, গবাদি পশু, ক্ষেত খামারের যে ক্ষতি হয়েছে তা নিরসনে সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান রিজভী। কলেজে যেতে গিয়ে শিক্ষার্থী পানিতে পড়ে গেছে। তো এই পরিস্থিতির মধ্যে শিক্ষামন্ত্রী এই দিকে দৃষ্টি দেবেন
এটা ভয়ঙ্কর রকমের জনদুর্ভোগ। একটি বাচ্চা ছেলে, একটি কিশোর ছেলে এই বন্যার কারণে সে পরীক্ষা দিতে যেতে পারছে না, আর দিতে গিয়ে সে যদি পানিতে ডুবে যায় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। অবিলম্বে আমিও জনগণের যে প্রত্যাশা, তার প্রত্যাশার প্রতি আমি একাত্মতা ঘোষণা করে আমি বলছি যে অতি দ্রুত পরীক্ষা কিছুদিনের জন্য, কয়েকদিনের জন্য পিছিয়ে দিন। তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, কোনো চাপ নয়, সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ চেয়েছে। আসতে চাইলে ওই রাষ্ট্রের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের নীতিগত অবস্থান তাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা। সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, শেখ হাসিনা দেশে আসার পর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। প্রয়োজনে জনগণের সামনে ট্রাইব্যুনালে বিচার হবে। তিনি চাইলে দেশে ফিরে আইসিটিতে মামলা মোকাবেলায় বিদেশি আইনজীবীও নিয়োগ দিতে পারবেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, শেখ হাসিনার সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা সরকার নয়, এটা সম্পূর্ণ আদালতের বিষয়। সংবিধান সংশোধন সম্পর্কে তিনি বলেন, সংবিধান সংশোধন সংস্কারের ব্যাপারে সবাই একমত, তবে কিভাবে হবে সে ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে, তাই পার্লামেন্টে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হতে পারে। তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে বিচার নিশ্চিতে স্বাগত জানাবে সরকার। স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস, আবার ওই কথাটা আগে একদিন বলেছিলাম, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন, উনি যাবেন, উনি মামলা ফেস করবেন। উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে, পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। সো একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। এই দেশের জনগণ যেটা চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে, সেটা যেন বহাল থাকে। বহাল থাকলে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। চট্টগ্রাম সহ দেশের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে পানি নামতে নেমে যাওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন বাড়ি ফিরতে শুরু করেছে, তবে পানি কমতেই বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। কোথাও বাড়িঘর ধসে পড়েছে, কোথাও ধসেছে রাস্তাঘাট। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। বৃষ্টি কমায় চট্টগ্রামে নেমে গেছে বন্যার পানি, ফলে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, স্বাভাবিক হচ্ছে জনজীবন। কিন্তু পানি কমার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ঘরবাড়ি, সড়ক, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র জানিয়েছে, বন্যায় ১৭৬ ইউনিয়নে পানিবন্দী অবস্থায় ছিলেন ৭,৫৯,০০০ মানুষ। ক্ষতিগ্রস্ত বসতবাড়ির সংখ্যা ১৫,২২৩টি। ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৩৮২টি। নষ্ট হয়েছে ১,৩২০ কিলোমিটার সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬০টি সেতু ও কালভার্ট। প্রশাসনের সাথে বন্যা দুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন সেনা ও বিজিবি সদস্যরা। গত দুদিন বৃষ্টি না হওয়ায় অনেকটাই স্বাভাবিক হয়েছে রাঙামাটির বন্যা পরিস্থিতি। তবে এখনও ভারত সীমান্তবর্তী উপজেলা বরকল ও জুরাছড়ি পানিতে তলিয়ে আছে। অন্যদিকে বাঘাইছড়ি, বিলাইছড়ি, ননিয়ারচর উপজেলায় পানি নামতে থাকায় ক্ষতচিহ্ন বের হতে শুরু করেছে। দুর্যোগ পরবর্তী আগামী ১ মাস এনজিও কিস্তির কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। এদিকে গত এক সপ্তাহের বেশি সময় ধরে ভারী বর্ষণ আর উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি হু হু করে বেড়েছে। এতে পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। মঙ্গলবার ৯টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২২ মেগাওয়াট, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে কক্সবাজারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ ইসলাম অমিত। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন তিনি। আপনারা নিশ্চিত থাকতে পারেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান প্রতিটি নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেবার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব পালনে ন্যূনতম কোনো চ্যুতি করব না।
এ সময় প্রতিমন্ত্রী কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়ন PM খালি চান্দের পড়া এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ, কৃষি উপকরণ ও প্রাণী খাদ্য দেয়া, রাস্তা মেরামত সহ সার্বিক সহায়তা দেয়া সহ পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পর্যন্ত বন্যায় 56 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই পাহাড় ধসে। ক্ষতিগ্রস্ত প্রায় 6.5 লাখ মানুষ দুর্ভোগে দিন পার করছেন। সচিবালয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, সরকারের বিভিন্ন বীজতলায় চারা গজিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে। এছাড়া গবাদি পশুর জন্য শুকনা খাবার, সার, মাছের পোনা ও পশুর খাবার দেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার এম শাখাওয়াত হোসেন জানান, বন্যা কবলিত এলাকায় কলেরার কোনো খবর পাওয়া যায়নি। সাপে কাটা শতাধিক রোগীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে অ্যান্টিভেনমও। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে। আর দুর্যোগ ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানান, বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার। সিলেটের MG কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস পেয়েছে মামলার অপর 4 আসামি। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় দেন। রায় প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড আর শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তারা সবাই ছাত্রলীগের কর্মী। অন্যদিকে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় আইনুদ্দিন আইনুল, মিসবাউল ইসলাম, রবিউল ও মাহফুজুর রহমানকে খালাস দেন বিচারক। রায় ঘোষণার সময় 8 আসামি উপস্থিত ছিল। 2020 সালের 25 সেপ্টেম্বর রাতে শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার থেকে ফেরার পথে এক দম্পতির প্রাইভেট কার MC কলেজের প্রধান ফটকের সামনে আটকে আসামিরা তাদের ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানেই স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে দম্পতিকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া ছাড়াও তাদের গাড়ি আটকে রাখে তারা। যে সরকার ছিল, আগের যে স্বৈর শাসন ছিল, সেই সময় যেহেতু এই 8 জন আসামি একটি রাজনৈতিক দলভুক্ত প্রাণী বলবো, ব্যক্তি বলবো না, কাজে এদেরকে বাঁচানোর জন্য আগের প্রসিকিউশন, আগের প্রশাসন সর্বাত্মক চেষ্টা করেছে। তারা মামলাতে নানা ফাঁক ইচ্ছা করে তৈরি করা হয়েছে। এই মামলাকে নষ্ট করার জন্য যা যা করা দরকার তারা সবই করেছে। হাম উপসর্গে মৃত্যু হয়েছে আরও 7 শিশুর। নতুন আক্রান্ত হয়েছে আরও 990 শিশু। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা হাম আক্রান্ত জটিল রোগী ভর্তি হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোতে। হামে সুস্থ হয়েও নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বলে জানান চিকিৎসকরা। তবে ভর্তি রোগীর বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে বলেও জানান চিকিৎসকরা। তাই হামে সুস্থ হওয়ার পরবর্তী 4 সপ্তাহ রোগীকে বেশি বেশি সুষম খাদ্যের পাশাপাশি বিশেষ যত্ন ও জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেন চিকিৎসকরা। এদিকে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1 জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 329 জন রোগী। সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ সহ 27 বনদস্যু বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তর মোংলায় জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলামের হাতে অস্ত্র তুলে দিয়ে দস্যুরা আত্মসমর্পণ করে। এ বিষয়ে কোস্টগার্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা ও উপকূলীয় অঞ্চলের দস্যু দমনে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে 2টি বিশেষ অভিযান চলছে। কোস্টগার্ডের এমন কঠোর অবস্থানের কারণে সুন্দরবনের সক্রিয় দস্যু বাহিনীগুলো ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় কোস্টগার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে ছোট জাহাঙ্গীর বাহিনীর এই 27 সদস্য। এ সময় বনদস্যুরা 27টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও 340 রাউন্ড তাজা গুলি এবং 55 রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেয়। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন এবার। ঢাকা 2 আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, আওয়ামী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশব্যাপী গুম, খুন, গ্রেপ্তার ও জঙ্গি নাটক সাজিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে সে সরকারের ঐতিহাসিক পতন হয়েছে। কেরানীগঞ্জের ঘাটারচরে জুলাই যোদ্ধা শহীদ রিয়াদ চত্বর উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে কুড়িগ্রামে। সকালে দলীয় কার্যালয় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যরা। সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়েছে টাঙ্গাইলে। সকালে কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের হলরুমে এতে বক্তব্য রাখেন কলেজের সভাপতি ব্যারিস্টার সারোয়াত সিরাজ শুক্লা। জুলাই শহীদ দিবস 2026 উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে ঝালকাঠিতে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা সহ অন্যরা। কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে ঝিনাইদহের শৈলকুপায়। সকালে উপজেলার দুধসর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন। খাগড়াছড়ির লেমুছড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত 150 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিশেষ মেডিকেল ক্যাম্প করা হয়েছে মৌলভীবাজারের রাজনগরে। ট্যাংরা ইউনিয়ন বেরিবাদ এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ জিলুর রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে কাজের অভাবে মেধা পাচার হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। উদ্যোক্তা হতে চাইলে সর্বোচ্চ সহায়তার আশ্বাস। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনে ফের পরীক্ষা জানালেন শিক্ষামন্ত্রী। আন্দোলনকারীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান। শেখ হাসিনা ফিরতে চাইলে ভারতের সাথে আলোচনা করে ব্যবস্থা। সরকার চায় দ্রুত তার বিচার জানালেন তথ্য উপদেষ্টা। বন্যার পানি কমার পর ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। 7 জেলায় 56 জনের মৃত্যু। সার্বিক সহায়তা দেয়া সহ পুনর্বাসনের সিদ্ধান্ত সরকারের। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।